জোহরি তার চোখ দিয়ে তিনি সবচেয়ে ভালো রত্নের বিচারক, এটা আমাদের মিথ, একটা ধারণা, যার জন্যই প্রকৃত খাঁটি রত্ন সন্ধান করতে হলে জোহরির ওপরই, তার চোখের উপরই আমরা ভরসা করি। আমাদের আকছার অনেক রকমের অভিজ্ঞতা হয় জ্যোতিষ ক্ষেত্রে, এই অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে সেই জোহরির সন্ধান আমরা করতে চাই যার চোখ দিয়ে আর এক রত্নকে আমরা চিনতে পারি। সেক্ষেত্রে এই যে কিছু কিছু টুকরো টুকরো দৃশ্যাবলী, টুকরো টুকরো স্বীকৃতির ছবি আমাদের সামনে উপস্থাপিত হয়, তার মাধ্যমে আমরা আমাদের ভেতরকার সেই জহুরির চোখ দিয়ে যদি একবার সেই রত্নকে খুঁজতে এবং বুঝতে এবং বিচার করতে চাই, তাহলে নিশ্চিত রূপে প্রফেসর ডক্টর বাসুর নামটা, সেই উজ্জ্বল নামটা, রত্ন সম সেই উজ্জ্বল মানুষটি কথা আমরা বুঝতে পারি। কর্মক্ষেত্রে একটা নামকরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, তার সাথে এই জ্যোতিষ জগতে তার আনাগোনা একটা ভারী অদ্ভুত কম্বিনেশনের সেই উজ্জ্বল নাম যখন এই অনুষ্ঠান নামক এক বিশেষ মঞ্চে অবতীর্ণ হন, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ আমরা তকমা দিতে পারি, ভাবনাটাকে গ্রহণ করতে পারি। আসুন যথারীতি আজকের পর্বেও সেই ভাবনার প্রতিফলন ঘটবে, কারণ তিনি প্রস্তুত। আর বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক ক্ষেত্র থেকে যে স্বীকৃতি, সেটা তার চলার পথের পাথেয় হতে পারে, কিন্তু তিনি তার ভাবনা এবং মানসিকতা নিয়ে যদি প্রকৃতভাবে অ্যাস্ট্রোলজি এবং তার সুফল নিতে চাওয়া সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করছেন, তার যথাযথ রিফ্লেকশনটা না আমরা বুঝতে পারি, তাহলে বোধহয় কোথাও একটা আমাদেরই ঘাটতি। তিনি তার পথে কতটা সঠিক, তিনি কিভাবে কাজ করে চলেছেন, তিনি কিভাবে বলা ভালো ব্যালেন্স করে কাজ করে চলেছেন, সমস্ত কিছু জানতে এবং ডেফিনেটলি অনেক অজানা কথা জানতে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে। স্বাগত আপনাদের, স্বাগত প্রফেসর ডক্টর বাসুকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো আছেন। আজকে সমাজের বুদ্ধিজীবীদের নিয়ে একটু কথা বলবো, যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করেন এবং দাবি করার সাহস এবং প্রতিভা রাখেন। কোথাও তারা এই শাস্ত্র অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের অথেন্টিসিটির ব্যাপারে একটু কুণ্ঠা বোধ করেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, একটু ভেরিফাই করে নেবেন। সেটা হচ্ছে, আমরা যখন কোনো কাজ করি তার সেই বিষয় নিয়ে বিজ্ঞান কতটা এগিয়েছে, জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান সেটা আমরা সবাই জানি, যারা পড়াশোনা করেছি, যারা এই বিষয় নিয়ে একটু আধটু পড়াশোনা করেছে, তারা মূলত এই ধারণাটা তাদের ক্ষেত্রে চলে এসছে মনের মধ্যে। তো এই বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান নিয়ে যখন রিসার্চ ওয়ার্ক হয়, গবেষণা করা হয়, এবং সেই গবেষণা যখন দেশে এবং বিদেশে বিভিন্ন গবেষণাপত্রে, আমরা বলি রিসার্চ জার্নাল বা রিসার্চ কনফারেন্স, এখানে সেই কাজের স্বীকৃতি পাওয়া যায়। অর্থাৎ ভালো একটা পেপারে, যে জার্নালে ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে একটা ইন্ডেক্স যেখান থেকে একটা গবেষণাপত্রের বা জার্নালের গুণগত মান নির্ধারণ করা থাকে। তো সেই রকম ভালো একটা ইম্প্যাক্ট ফ্যাক্টরে বা এইরকম ইম্প্যাক্ট ফ্যাক্টর, ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নালগুলোতে যখন এই গবেষণাপত্র প্রকাশিত হয় জ্যোতিষশাস্ত্রের উপরে, তখন কিন্তু ধারণাটা বদলে যেতে বাধ্য। তো সেই সমস্ত বুদ্ধিজীবীদের বলবো, একটু ইন্টারনেট সার্চ করে দেখে নেবেন, IEEEর মতন জার্নালে এই জ্যোতিষশাস্ত্রের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, এক আধটা না, প্রচুর। এবং সেই গবেষণাপত্র বিজ্ঞানের যে ক্ষেত্রগুলো এখন খুব মডার্ন, কম্পিউটার সায়েন্সে একটা ক্ষেত্র বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার একটা স্পেসিফিক ফিল্ড হচ্ছে মেশিন লার্নিং, সেই মেশিন লার্নিং টেকনিক ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে
যখন এই জ্যোতিষশাস্ত্রকে ইম্পোজ করা হয় এবং সেই পেপার যখন কোনো একটা বড় জার্নালে প্রকাশিত হয়, তখন যাদের মধ্যে এখনো একটু কুণ্ঠাবোধ আছে তাদের ধারণাটা স্পষ্ট হয়ে যায়। এটাই বলার ছিল, কারণ জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান সম্মত, কিন্তু সেটা কোথাও না কোথাও সাধারণ মানুষের কাছে ব্যাখ্যাটা ঠিকঠাকভাবে পৌঁছায় না বা ব্যাখ্যা করা হয় না। এখান থেকে একটা ধারণা চলে আসে, অনেক রকম রিউমার চলে আসে। যাই হোক, তো আজকে ফোনে কেউ আছেন বোধহয়, ফোনের সঙ্গে শুরু করব। ডেফিনেটলি। কে আছেন? স্বাগত আপনাকে। নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? নমস্কার। আমি যাদবপুর থেকে তন্ময় ভট্টাচার্য বলছি। বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। ওকে, আপনার ডেট ডেট অফ অফ বার্থ, বার্থ? টাইম, প্লেস। 3/4/1990, 3/4/1990। সময়? বিকেল 4:38, কলকাতা। বিকেল 4:38, কলকাতায়। আপনার চোখে অ্যাস্ট্রোলজি কি? প্রথমত বলি, স্যারের প্রোগ্রাম আমি সানডে করে প্রতিদিনই দেখি, মিস করি না। বৃহস্পতিবার রাত 9টা, সেটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করা হবে। এটা কি আপনি জানতেন? ওটা সবসময় কাজের ক্ষেত্রে দেখতে পাই না, কিন্তু ইউটিউব আছে, কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে আলোচনাটা পারেন। অন্য যে প্রোগ্রামগুলো চলে তার থেকে সম্পূর্ণ আলাদা, নতুন কিছু জানা যায়। অনেকে একটা চার্ট থেকে প্রেডিকশন করে দেয়, কিন্তু স্যার বলেন যে অনেকগুলো চার্ট থেকে একটা প্রেডিকশন কথাটা হয়তো অনেকটা, কিন্তু এর বলাটা বা এর ডিসিশনটার গভীরতা, অপোজিটের একজনের কনফিডেন্স লো বা হাই নির্ভর করে। Definitely. তো স্যার সেটা অনেক চিন্তা ভাবনা করে ডিসিশনটা দেন। রাইট। এই জায়গায় রেসপন্সিবিলিটি নামে সেই শব্দটা তো ভীষণভাবে ম্যাটার করে। একজন অ্যাস্ট্রোলজারের বেসিক রেসপন্সিবিলিটি সেটা। ডিসিশন দেন না, রাইট। এটাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব সুন্দর অবজার্ভ করেছেন। 3 এপ্রিল 1990, 4:38 বিকেল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো বলি ভাই, পড়াশোনা কি মাস্টার্স ডিগ্রি হওয়াতে কিছু বাধা ছিল? স্যার, আমি বিএসসি করে বিটেক করে কমপ্লিট করলাম এই ইয়ারে। এমটেকটা করতে পারোনি? এমটেকটা করতে পারোনি, তাই তো? না, মাস্টার ডিগ্রিটা হয়। হ্যাঁ, তো তুমি বিটেক কোন ইয়ারে পাস করেছো? আমি এই ইয়ারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেরোলাম 2017। তোমার ভাই 1990 তো বললে, হ্যাঁ, তাহলে একটু বেশি বয়স। বিএসসি করেছিলাম। হ্যাঁ, বিএসসি করে বিটেক করলে একটু বেশি সময় লেগে গেছে, কারণ তোমার বয়স এখন প্রায় 40, না কত বয়স এখন তোমার? এখন 27 প্লাস। 27 প্লাস। বিএসসি করে বিটেক করেছো, তোমার বলি হায়ার এডুকেশনের জায়গা অর্থাৎ মাস্টার্স এর জায়গায় একটা সমস্যা আছে, কারণ তোমার কিন্তু কন্যা লগ্নে আমরা জানি খুব পাপগ্রহ হচ্ছে মঙ্গল, ঠিক আছে? সেই মঙ্গল তোমার পঞ্চমে বসে আছে, মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়ে এবং শনির সঙ্গে যুক্ত হয়ে একটা 20 যোগ প্রচন্ড ভাবে তৈরি করে ফেলেছে, ঠিক আছে? এই জায়গায় কিন্তু এমটেক করার ক্ষেত্রে, মাস্টার্স করার ক্ষেত্রে যথেষ্ট বাধা আছে। তা তোমার যা চার্ট, এই মাস্টার্স না করলে কিন্তু ভালো চাকরি বাকরি হবে না, বাট তোমার কিন্তু ভাগ্য সাপোর্ট করবে, ঠিক আছে? কারণ বলি, তোমার যে ভাগ্যপতি শুক্র, তার অবস্থা কিন্তু খুব ভালো, সে তুঙ্গ হয়ে বসে আছে, ঠিক আছে? তো তোমার শুক্রের দশা অন্তদশায় দারুণ তোমার ভাগ্য সাপোর্ট দেবে। তো এই জায়গাটা অর্থাৎ 5th জায়গাটা, যেটা বলি আমাদের ক্ষেত্রে মেনলি হায়ার এডুকেশন, আমাদের সন্তানের জায়গা এবং প্রেমের জায়গাটা, এই জায়গাটা রীতিমতো করাপ্টেড। তোমার কিন্তু প্রেমের জায়গা থাকলে সেটা কিন্তু খুব সহজে কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? হ্যাঁ তোমার প্রশ্নটা আবার বলো তাড়াতাড়ি, ঝটপট। স্যার, বলতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি কোনো কোর কোম্পানির জব পাবো? আমি ট্রাই করছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর কোম্পানির জব তুমি মেনলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই জাতীয়তে চেষ্টা করো। আমার ট্রিপলি ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এক্স্যাক্টলি, এটা একদম রাইট ফিল্ড, বাট তুমি মাস্টার্সটা করে নাও। হ্যাঁ, শনি আমাদের ইঞ্জিনিয়ারিং করায়, প্লাস যে সমস্ত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এগুলো এই ফিল্ডে মেনলি আসার জন্য শনি খুব ভালো, ইনফ্যাক্ট তোমাকে করিয়েছে এই জন্য, ঠিক আছে? উই অল আর কন্ট্রোল বাই দি এফেক্টস অফ প্ল্যানেটস, ঠিক আছে? তো এই জায়গায় তুমি কারেকশন করে চারটা একটু ভালো রেমেডি নিয়ে নাও, না হলে কিন্তু জব কানেকশনটা তোমার ক্ষেত্রে আসবে না, কারণ 5th প্লেস আমাদের কানেকশনটাও কিন্তু ডিনোট করে, ঠিক আছে? তো জবের জায়গা, এই জায়গায় প্রতিকার না করে নিলে তোমার কিন্তু মাস্টার্স ডিগ্রি করা এবং জব ভালো কানেকশন হওয়াটাও কিন্তু একটু প্রবলেমেটিক, ঠিক আছে? শুনতে থাকবে, আমার কাছে এসে পরে একটা কনসালটেশন নিয়ে নেবে। তার কারণ আগে আমি বলতাম সুব্রত বাবু যে আমার কোনো একজন ভালো শিক্ষিত জ্যোতিষকে দিয়ে আপনারা দেখিয়ে নেবেন, কিন্তু আমার খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, এত কিছু বলার পরেও দেখি আলটিমেটলি তারা ঘুরে ফিরে আমার কাছেই আসে। কেন আসবেন না? আমি এখানে ডিফার করে যদি একটা কথা বলি, কেন আসবেন না? প্রথমত একজন এডুকেটেড প্রপার
পার্সনের কাছে যদি সেই অ্যাড্রেসটা আমার জানা থাকে, যদি আমার ভরসাটা থাকে যে এইমাত্র তন্ময় যেভাবে ব্যাখ্যা করলেন যে অ্যাস্ট্রোলজার সেই প্রেডিকশনটা দিচ্ছে, প্রেডিকশন ছোট্ট শব্দ, কিন্তু তার ইম্প্যাক্টটা অপোজিট সাইডে যে পার্সনটা থাকছে তার কাছে কতটা গ্রহণযোগ্য, কতটা বাড়তে পারে কমতে পারে, কনফিডেন্স লেভেল, তার লাইফস্টাইলে অনেক কিছু চেঞ্জের আসতে পারে। সেই জায়গায় যখন আপনার প্রতি সেই ভরসাটা মানুষের আছে, এবং আপনি তো শুধু একটা আড্ডা নন, অনেকগুলো চার্ট, এই জায়গাতে আমি বলছিলাম যে আমি শুধু একা শিক্ষিত জ্যোতিষ বলে দাবি করি না, অনেকেই হয়তো আছেন যারা হয়তো কেউ এতগুলো ডিভিশনাল চার্ট দেখতেও জানেন, যদিও এর জন্য পড়াশোনা করতে হয়, রিসার্চ পেপার ফলো করতে হয়, গবেষণাপত্র ফলো করতে হয়, যাই হোক, তো যারা হয়তো অনেকেই জানেন, কিন্তু এই সময়টা কজন দেন? আমি বাড়িতে বসে 1 ঘন্টা সময় দিয়ে এতগুলো চার্ট দেখি, একজনের জন্য 16 থেকে 20টা চার্ট দেখি, আবার ট্রানজিশন দেখি, তো দেখতে আমার মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা সময় দেখার পরেও যখন একজন আসে আমার কাছে, কোনো একজন পার্সন, তাকে আমি বলি আপনি চুপ করে বসে থাকবেন, আপনি কিচ্ছু বলবেন না, আমি সবকিছু বলবো লাইফ টাইম, অর্থাৎ এখনকার না, আপনার পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার কি কি হবে বলে আমি একটা ফাইল তৈরি করে দিই। ইনফ্যাক্ট আমি ওগুলো বলতে থাকি এবং সেটা তাদের বোঝাই যে এমনি এমনি বলছি না, টেকনিক্যাল রিজনগুলো কি, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টের টেকনিক্যাল রিজনগুলো কি, আপনি যদি বুঝুন না বুঝুন, আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেওয়া। তারপরে কিন্তু আর আপনার বলার কিছু থাকে না, এবং বেশিরভাগই কেন না 100% লোকের বলতে পারেন 99% আমি বলে দিই, এবং কোন জায়গায় রেমেডি দেওয়া যাবে, কোন জায়গায় দেওয়া যাবে না, কোন জায়গায় আপনাকে ওয়েট করতে হবে এবং কোন জায়গাতে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সেইগুলো আমি পরিষ্কার বলে দিই। এবং এক্স্যাক্টলি ডিভিশনাল চার্ট, এতগুলো চার্ট দেখার একটাই ফল, বারবার বলি যে এক্স্যাক্ট রেমেডি উইথ রাইট অ্যান্ড অপটিমাম পাওয়ার। যাকে বলবো যে 5 রতি XYZ স্টোন পড়তে হবে, তাকে 5 রতিই পড়তে হবে, 7 রতি পড়লে হবে না। তিনি ভাবতে পারেন আমার প্রচুর টাকা আছে, যখন আমাকে পোগরাজ বলেছেন 5 রতি পড়তে, আমি 7 রতি নিই না, অসুবিধা কি আছে? না, তাহলে প্রবলেম হবে। একটা বাল্বে যদি 12 অ্যাম্পস কারেন্ট লাগে, সেখানে যদি 14 অ্যাম্পস দেন, তাহলে বাল্বটা কেটে যাবে, তাই তো? তো সেই রকম ভাবে এতগুলো চার্ট দেখার মানে হচ্ছে এক্স্যাক্টলি কত পাওয়ারের কি এবং মিনিমাম নাম্বার অফ স্টোন লাগে, কারণ একটা স্টোন অনেকগুলো কাজ করে। আমি যখন কারোর 10th ভাব দেখবো, 10ম ভাব দেখবো, সঙ্গে সঙ্গে তার করেসপন্ডিং চার্ট, দশমাংশ, D10, একদম সেপারেট একটা চার্ট দেখে এক্সাক্ট আসা যায় যে আপনার কেন প্রবলেম হচ্ছে এবং কোন জায়গায় কতটা পাওয়ার দিতে হবে, তাহলে আপনার কর্মের জায়গায় উন্নতি হবে। তো আজকে আমি কর্মের ব্যাপারে বেশ কিছু বলবো, একটু ফোন নেওয়ার সঙ্গে সঙ্গে, যে বিভিন্ন গ্রহের সন্নিবেশ চার্টে থাকলে মানুষের কর্মজীবন কেমন হয়। আপনারা শুনেছেন যেটা আমরা গ্রহ যুক্তি বলি, বা কম্বিনেশন, মানে আউটকাম অফ কম্বিনেশন অফ ডিফারেন্ট প্ল্যানেটস ইন আ ন্যাটাল চার্ট, এই নিয়ে আলোচনা করব, কি ফল হয়। এবং এক্স্যাক্টলি আজকে কিন্তু আমি কর্মের জায়গাটা নিয়ে, কর্মভাবটাকে নিয়ে আলোচনা করব। ফোনে বোধহয় কেউ আছে, আমি একটা জরুরি অ্যানাউন্সমেন্ট এই ক্ষেত্রে রাখতে চাইবো, জাস্ট একটা ছোট্ট শেয়ার করতে চাইবো এইভাবে, যে একজন মানুষ শুধুমাত্র রোজগারের তাগিদে কোনো কিছু ফিল্ডে পদক্ষেপ নিচ্ছেন, তার ইনিংসটা শুরু করছেন, নাকি তার অন্য কিছু ভাবনা রয়েছে, অন্য কিছু ইন্টেনশন নিয়ে তিনি আসছেন, এটা একটা বুঝতে হবে। এবং সেই বোঝার জায়গায় প্রফেসর ডক্টর বাসুকে যারা বুঝেছেন তারা কনসালটেন্সির জন্য পৌঁছে যান। যেমন স্যারের ফিজ আমরা জানি 1200 রুপিস, এবং তার বিনিময়ে এতটা অ্যাকুরেসি, ডিটেলসে সমস্ত কিছু পান, উইথ একটা স্পেশাল ফাইল এবং লাইফ টাইম প্রেডিকশন ডেফিনেটলি সেটা হাতে তুলে দেওয়া। রেমেডি দশান্তর চেঞ্জ হয় না, রেমেডি একদম মানে 12 বছরের পর আপনার যা রেমেডি লাগবে টিল ডেথ সেটাই থাকবে। আমার রাহুর দশা চলছে, আমি সঙ্গে সঙ্গে গোমেদ পড়ে নিলাম, শনির দশাতে আমি ব্লু সাফায়ার পড়বো, নীলা পড়বো, একেবারে মিসকনসেপশন, এটা হয় না। সারা জীবনের জন্য একটাই রেমেডি হয়, মানে যা রেমেডি হবে সেটা ফিক্সড হবে, সেটা চেঞ্জ হয় না। রাইট, ঠিক সেই জায়গায় ভাবনার যে কথাটা আমি উল্লেখ করতে চাইছিলাম, একটু ঘোষণা তাহলে এই ক্ষেত্রে আপনাদের জন্য জানিয়ে রাখি। এই যে 1200 রুপিস ফিজ, কনসালটেন্সি ফিজের বিনিময়ে যেটা উনি পরিষেবাটা দেন, এর পাশাপাশি মাঝে মধ্যে আমরা ঘোষণা শুনেছি যে এই সময়টার জন্য মাত্র 200 টাকার কনসালটেন্সি ফিজের বিনিময়ে একটা নির্দিষ্ট প্রশ্নের সুনির্দিষ্ট উত্তরের গাইডলাইনের জন্য আপনি স্যারের কাছে আসতে পারেন। এই সুযোগটা এবার থেকে রেগুলারলি প্রতি মাসে থাকছে। উনি
কি জন্যে কেন আছেন এবং কিভাবে আছেন এটার মাধ্যমে অনেকটা আমরা বুঝে যাব। সেই ডিটেলসটা জানতে মাত্র 200 টাকার বিনিময়ে আর্থিক সঙ্গতি অসঙ্গতি সেটা ডিপেন্ড করে, কিন্তু কেন একজন ভালো মানুষের সঙ্গে ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কনসালটেন্সি থেকে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারবেন এটা নয়, সেই জায়গায় উনি ভাবছেন মাত্র 200 টাকার বিনিময়ে মাসে একদিন পরিষেবা দেবেন। এবং আমরা জানি উইকেন্ডে নর্মালি উনি ফরচুনা চেম্বারে, কালীঘাট ফরচুনা চেম্বারে উনি চেম্বার করেন এবং সেটা ঠিকানা আপনারা জানেন ওই সতীশ মুখার্জি রোডে। এই ঠিকানাটার প্রসঙ্গে আমি একটু বলে দেবো, ঠিকানাটা নোট করে রাখতে পারেন। 28B সতীশ মুখার্জি রোড, কালীঘাট, কলকাতা 26। এটা হচ্ছে কালীঘাট ফরচুনা চেম্বারের অ্যাড্রেস। 28B সতীশ মুখার্জি রোড, কালীঘাট, কলকাতা 26। এই অ্যাড্রেসটা এই জন্য বলা, এই পোস্টাল অ্যাড্রেস রূপে আপনাকে এটা কাজে লাগাতে পারেন যারা স্যারের কাছে উইদাউট এনি ফিজ কনসালটেন্সি নিতে চান, চিঠি লিখে সেই সুবিধাটাও উনি রাখছেন। ওনার ভাবনায় আপনারা যারা দূরে দূরে আছেন, যারা আসতে পারছেন না, তাদের জন্য রয়েছে চিঠির মাধ্যমে আপনি আপনার সমস্ত ডিটেলসগুলো জন্মকালীন যা সম্পর্কে জানছেন আপনি এই অ্যাড্রেসে চিঠি লিখুন, আর এই অনলাইন অনুষ্ঠান থেকে তার উত্তরটা সংগ্রহ করে নিন। হ্যাঁ, সেটা একটা ব্যাপার হবে যে যথাসাধ্য উনি চেষ্টা করবেন প্রত্যেককে অ্যাটেন্ড করার, যতটা ওনার পক্ষে পসিবল। ঠিক যেমন এই মুহূর্তে আলোচনাও থাকে, ফোন কলও থাকে। এই মুহূর্তে বন্ধু যিনি আছেন তাকে অবশ্যই স্বাগত জানাবো। একটু বলে নিই তার আগে, সেই চিঠিগুলো নিয়ে এসে এখানে রাখা হবে এবং আমি তো বাড়িতে চেষ্টা করবো তাদেরকে উত্তর দেওয়া, এবং এখান থেকে একটা চিঠি বেছে নিয়ে অনলাইন এই লাইভ অনুষ্ঠানে আলোচনা করা হবে। প্রতিটা এপিসোডেই সেটা করা হবে। অর্থাৎ আপনারা চিঠি লিখবেন, দ্বিধাবোধ করবেন না। ফোনে কে আছেন আজকে একটু সেরে নিন, তারপরে কে আছেন বলবেন এবার আলোচনার জায়গায় যাবো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি শোভন ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন? আমি কন্যাকুমারী থেকে বলছি স্যার। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যালো আপনি নিজের সম্পর্কে জানবেন তো? স্যার, আমি আমার নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থটা তাড়াতাড়ি বলুন। হ্যালো, আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 5-3-1955। 5-3-1955, 55, সময় 1:58 PM। 1:58 PM। আর প্লেস অফ বার্থ কোথায় আপনার? আমার কলকাতা। কলকাতা, ওকে। 1:58 PM। হ্যাঁ, আচ্ছা, আর প্লেস অফ বার্থ কলকাতা। স্যারের অনুষ্ঠান দেখেন রেগুলার? আমি যখন সময় পাই দেখি, বিশেষ করে আপনার অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টেড, যার জন্য আপনাদের খুব কষ্ট করে লাইন পেলাম আমি। বৃহস্পতিবার রাত 9টায় একটা স্পেশাল প্রোগ্রাম হয়, সেটা কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন প্রত্যেকের জন্য জানিয়ে রাখি, এই প্রোগ্রামটা মিস করবেন না। স্যারকে যারা পছন্দ করেন, স্যারকে যারা ভালোবাসেন, তার কথাগুলোকে ফলো করার চেষ্টা করেন, এই স্পেশাল প্রোগ্রামটা আপনাদের ডেফিনেটলি মন ছুঁয়ে যাবে এবং কাজে লাগবে। সরাসরি এবার সময়কে কাজে আপনি লাগবে। প্রশ্নটা বলুন, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি এক্সটেনশন ইয়েতে আমি একটা চাকরি করছি, আমি প্রাইভেট ফার্মে চাকরি করি। আমার জবটা এক্সটেনশন আমি চাকরি করছি, সেই চাকরিটা দায়িত্বটা কিরকম হবে স্যার একটু বলবেন? আমি তো টেনশনে আছি। এক্সটেনশনে আছেন? এক্সটেনশনে আছেন তো? অ্যাকাউন্টে। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট দেখে নি আপনার ডিএপিটা কেমন চলছে, তার উপর আমি বলে দিচ্ছি। 4th এখন 98, 17 চন্দ্র রাহু আর চন্দ্র মোটামুটি আপনার তো এখন চলবে, আপনার চিন্তার কারণে 2024 চলবে। 2024 12 সেপ্টেম্বর 2024 অব্দি নির্বিঘ্নে চলবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তারপরে একটু প্রবলেম আছে না, 2024 বললাম আপনি, ঠিক আছে? ইয়ারটা মনে রাখুন, 24 নয়, 2024 অব্দি চলবে। এই ব্যাপারে কোনো রেমেডি নিতে হবে না 2024 অব্দি। এক্সটেনশনের ব্যাপারে আমি বলছি, কোনো রেমেডি লাগবে না। কর্কট লগ্নে আপনার চন্দ্র যে জায়গায় আছে এবং চন্দ্র দশা চলছে, চন্দ্র রবি অব্দি যথেষ্ট ভালো চলবে, এই ব্যাপারে কোনো রেমেডি লাগবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো বেশ স্যার, যতটা টাইম আছে একটু বলে নিই বিভিন্ন গ্রহের সন্নিবেশ নিয়ে। রবি এবং বুধ, আপনারা জানেন বুধায়িত্ব যোগ। এই রবি এবং বুধ এক জায়গায় আমরা D1 এ দেখে থাকি। D1 এর পরেও আমি বারবার বলি ভাব চার্টটা খুব ইম্পর্টেন্ট, ভাব চার্টও দেখতে হবে সেই রবি এবং বুধ কোথায় ফল দিচ্ছে। যদি এক জায়গায় ফল দেয় এবং সেই দশম স্থান হয়, তাহলে সেই ব্যক্তির প্রেস্টিজ এবং হাই র্যাঙ্কে চাকরির একটা যোগাযোগ থাকবেই। ফিনান্সিয়াল, ইকোনমিক্স রিলেটেড ডিপার্টমেন্টে তার কাজের সুবিধা হবে এবং তিনি একজন বড় পলিটিশিয়ানও হতে পারেন। শনি এবং বুধ যদি এক জায়গায় থাকে জাতকের, তাহলে সে ভালো পার্সনকে গাইড করতে পারবেন, তিনি ভালো ব্রোকার হবেন, তিনি ভালো বুক সেলার হতে পারেন,
তিনি প্রিন্টিং প্রেসের ব্যবসা করতে পারেন এবং কাস্টম এবং এক্সাইজ ডিপার্টমেন্টে তিনি চাকরি করতে পারেন ভালো একটা জায়গাতে। ভেনাস এবং বুধ যদি এক জায়গায় থাকে দশম স্থানে এবং D10-এও দেখা যায় সেই গ্রহ সন্নিবেশ যথেষ্ট ভালো আছে শুক্র এবং বুধের, এবং D9-এও যদি থাকে তাহলে আমি বলবো তিনি একজন ভালো পোয়েট, একজন অথার, একজন ড্রামা রাইটার, একজন ফরেন সার্ভিসের হতে মানে ফরেনকে তিনি রিপ্রেজেন্ট করতে পারেন ইন্ডিয়া থেকে, ফরেন অ্যাম্বাসিডিতে তিনি কাজ করতে পারেন ডিপার্টমেন্টে, এবং এক্সিকিউটিভ হতে পারেন ভালো, এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারেন। চন্দ্র এবং বুধ যদি এক জায়গায় থাকে তাহলে বলবো তিনি একজন মেলাতে ভালো এক্সিবিটর হতে পারেন এবং সিনেমা ডিস্ট্রিবিউটার হতে পারেন একজন। এবং মঙ্গল এবং বুধ এক জায়গায় থাকলে বলবো ডাক্তারিতে স্পেশালিস্ট সার্জন হিসেবে তিনি নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারবেন, ভালো কেমিস্ট হতে পারেন, ভালো টেলিফোন অপারেটর হতে পারেন। আজকাল বিপিও সেন্টারে বিভিন্ন অনেকে যে জবগুলো আছে বিপিও জব কলার হিসাবে তাদের খুব ভালো জায়গাতে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। একজন অডিটর হতে পারবেন, একজন ভালো ড্রাগিস্ট হতে পারবেন। মার্কারি অর্থাৎ বুধ এবং বৃহস্পতি এক জায়গায় থাকলে বলবো ভালো একজন রিসার্চার হতে পারবেন, একজন মেজর হতে পারেন, একজন কাউন্সিলর হতে পারেন, একজন লয়ার হতে পারেন, একজন ম্যাজিস্ট্রেট হতে পারেন। আমার এই বৃহস্পতিবারের প্রোগ্রামে আপনারা দেখুন, আমি দেখিয়ে দেবো কর্মের জায়গাতে এই বৃহস্পতিবার একজন বিখ্যাত মানুষকে নিয়ে তার চার্ট নিয়ে আমি অ্যানালাইজ করবো। তিনি হলেন আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট, renowned scientist, emeritus professor, and our ex-president, late Professor Sir ডক্টর APJ আব্দুল কালাম। তার চার্ট নিয়ে আমি এই বৃহস্পতিবার আলোচনা করছি। আপনারা দেখবেন যে D1 ছাড়াও একটা চার্ট ছাড়াও আমি যে 4 থেকে 5টা চার্ট দেখি এই চার্টের গুরুত্ব কতটা এবং তার জীবনে যে কৃতিত্ব এই চার্ট দেখে কিভাবে প্রতিফলিত হয়েছে এই বৃহস্পতিবার আমি বোর্ড ওয়াক করে আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকবেন বৃহস্পতিবার রাত 9টাতে সৃষ্টিতে। অবশ্যই এর পাশাপাশি ইউটিউবে গিয়ে সার্চ করে স্যারের অনুষ্ঠান এনি টাইম দেখতে পারেন না, সেটা তো আপনারা দেখছেন। দিনের পর দিন ভিউয়ার্সের উত্তরোত্তর সংখ্যা বেড়ে চলেছে, লাইকস বেড়ে চলেছে, সেটা আমরা ফলো করছি। আর বাকিটার জন্য যদি কানেক্টিভিটি প্রয়োজন হয় হেল্পলাইন নাম্বার রয়েছে বা স্যারের সাইটও ভিজিট করতে পারেন। আজকে আমরা ডিসকানেক্ট হচ্ছি কারণ সময় শেষ। নেক্সট এপিসোডে অবশ্যই দেখা হবে। ভালো থাকুন সবাই, নমস্কার, ভালো থাকুন।